যারা এই রায়টা দিলে তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। আমি আজকে বলে দিলাম। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আবারও ফের আলোচনায় জামায়াতে ইসলামের পুনরুত্থান। বিগত বছরগুলোতে নিষেধাজ্ঞা, সংগঠন ভাঙন এবং নেতৃত্ব সংকটের পর হঠাৎ করেই যে শক্তিশালী উত্তরণ তা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যে নতুন এক হিসাব দাঁড় করিয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই উত্থানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি নিজেই। অজান্তে, অপ্রস্তুত অবস্থায় বিএনপি এমন এক রাজনৈতিক জটের মধ্যে আটকে গেছে যেখান থেকে বের হওয়াটা এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আজকের সম্পূর্ণ বিশ্লেষণে আমরা দেখব জামায়াতের তীব্র উত্থানের কারণ, বিএনপি রাজনৈতিক স্থবিরতা, মাঠের বাস্তবতা এবং আগামীর সম্ভাব্য সংঘাত। জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে। বাংলাদেশের ছাত্র নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মাত্র 1 বছর আগে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলেও এর ছাত্র সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে ভাল ফলাফল করছে। শেষ কবে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনের ফলাফল অন্য দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মন্তব্য করতে প্ররোচিত করেছিল? দ্য প্রিন্টের বিশ্লেষণী প্রতিবেদক দীপ হালদার এ প্রশ্ন তুলে বলেন, আমি কোনোটির কথা ভাবতেও পারছি না, কিন্তু এখন অসাধারণ সময় যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরুণরা রাজনৈতিক আন্দোলনের গতিপথ পরিবর্তন করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ফাঁকা করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য অসাধারণ পদক্ষেপ নিচ্ছে। কোনো রাজনীতিবিদ এখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতামত উপেক্ষা করার সামর্থ্য রাখে না। 5 অগস্ট 2024 তারিখে বাংলাদেশের একই ধরনের ছাত্রবিক্ষোভে, যাকে জুলাই বিপ্লব বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাকে তার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। বাংলাদেশের ছাত্ররাই দেশে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আনার জন্য রাস্তায় নেমেছিল। আর এই কারণে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনের ফলাফল এবং কংগ্রেস নেতা শশী থারুরের টুইটকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। শশী থারুর বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব ফেলবে বলে নিশ্চিত মন্তব্য করেছেন। জামায়াতের পুনরুত্থান। হাসিনা সরকারের পতনের পরপরই একটি পশ্চিমা দেশের হাই কমিশনের মন্ত্রী কাউন্সিলর আমাকে ঢাকার উন্নয়ন সম্পর্কে অনৌপচারিক কিন্তু ব্যক্তিগত আলোচনা করার জন্য মধ্য দিল্লিতে তার সরকারি বাসভবনে ডেকেছিলেন। মিনিস্টার কাউন্সিলর, হাই কমিশনের প্রধান, বিদেশ ও নিরাপত্তা নীতি এবং দ্বিতীয় সচিব ছাড়াও আমি নিজেকে একটি ভারতীয় জাতীয় দৈনিকের কূটনৈতিক বিষয়ক সম্পাদক এবং সোনিপতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপকের সাথে একটি কক্ষে পেয়েছিলাম, যিনি বাংলাদেশ সম্পর্কে গভীর জ্ঞান রাখেন বলে দাবি করেছিলেন। কক্ষে থাকা অন্য 2 ভারতীয় জুলাই বিপ্লব নিয়ে উল্লাস করে স্বৈরশাসক হাসিনার অনেক ত্রুটি এবং তার ন্যায্য উপস্থিতি তুলে ধরেছিলেন। তবে আমি আগামীকালের বাংলাদেশ সম্পর্কে বলেছিলাম, জামায়াতই নতুন ব্যবস্থা হবে। আমি ভুল ছিলাম না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়লাভ করেছে। সময় বদলে যায় এবং রাজনৈতিক দলগুলি পরিবর্তনশীল স্রোতের সাথে তাল মিলিয়ে নতুন আদর্শ গ্রহণ করে, কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী দিনের দেশের জন্য তাদের দৃষ্টিভঙ্গিতে অটল আছে। 1 মে 2025 তারিখে যখন বিশ্ব শ্রমিক দিবস পালন করে, তখন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছিলেন যে আল্লাহর আইন ছাড়া একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব ইসলামী নীতির উপর ভিত্তি করে একটি সমাজ গঠনের জন্য শ্রমিক এবং মালিক উভয়কেই হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে, তিনি ঢাকার পুরানো পল্টনে এক শ্রমিক সমাবেশে বলেন। বাংলাদেশ পর্যবেক্ষক এবং ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাকে বলেছিলেন যে জামায়াতকে হালকাভাবে নেওয়া বোকামি হবে। এটি সম্পূর্ণরূপে ইসলামী নীতির উপর ভিত্তি করে একটি দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংঘটিত, অত্যন্ত অনুপ্রাণিত এবং অত্যন্ত মনোযোগী। কেউ কেউ যুক্তি দেন যে বিশ্ববিদ্যালয় জরিপের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় রাজনীতি কোন দিকে মোড় নেয় তা ধারণা করা এখনই ঠিক হবে না।
নির্বাচনের সূক্ষ্মতা। বাংলাদেশি লেখক ও গবেষক মুহিউদ্দিন আহমেদ যুক্তি দিয়েছেন এবং ঠিকই বলেছেন যে জাতীয় নির্বাচনে অনেক বিষয় এবং পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের নাগাল, তহবিল, প্রচারণার পেশাদারিত্ব, জনপ্রিয় প্রার্থীদের চিহ্নিতকরণ, প্রার্থীদের ব্যক্তিগত আচরণ ও ইতিহাস এবং আন্তদলীয় সম্পর্ক। তিনি লিখেছেন, যদি ভেতর বা বাইরে থেকে কোনো নাশকতা না হয় এবং জাতীয় নির্বাচন সত্যিকারে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, তাহলে ফলাফল কী হবে তা ভবিষ্যৎবাণী করা অসম্ভব কিছু নয়। কিন্তু বাংলাদেশি রাজনৈতিক সাংবাদিক শহীদুল হাসান খোকন যুক্তি দেন যে জামায়াত হাসিনার পতনের পর থেকে গত বছর ধরে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি কোণায় নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। খোকনের মতে জামায়াত সময়কে উল্টে দিতে চায়। ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল যে বিএনপি 2026 সালের ফেব্রুয়ারিতে পরের দফায় নির্বাচনে জয়লাভ করবে, কিন্তু জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে। হাসিনা সরকারের পতনের পর তার বৃহৎ ক্যাডার বেজ অনুসংগঠিত করার এবং দলকে রাজনৈতিক দিকনির্দেশনা দেওয়ার পরিবর্তে বিএনপির শীর্ষ নেতারা অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছেন। তারা হয় দলীয় ক্যাডারদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে অথবা এ জাতীয় কার্যকলাপ পরিচালনা করে। ফলস্বরূপ বিএনপি বাংলাদেশে খুবই অজনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু জামায়াত নিজেদের সংগঠিত করতে পারছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বিশ্লেষক মুবাশশির হাসান বলেছেন যে জামায়াত খিলাফেতে মাজলিস, ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামের মতো প্রভাবশালী ধর্মীয় সমাজসেবা ফোরামের সাথে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে কাজ করছে। অন্যান্য ইসলামী দলগুলির সাথে এই বৃহত্তর জোট বাংলাদেশের মূল ধারাকে ডান দিকে নিয়ে যাবে। ফলস্বরূপ বিএনপি, ঐতিহ্যভাবে একটি মধ্য ডান দল, হাসিনা পরবর্তী সময় কেন্দ্রের দিকে এগিয়ে গেছে। আওয়ামী লীগ এখনও রাজনৈতিকভাবে নির্জন আছে। বিএনপি বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং জামায়াত অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলির সাথে জোট বেঁধেছে। তাই ফেব্রুয়ারির নির্বাচন বিএনপি এবং বাংলাদেশ উভয়ের জন্যই একটা বড় চমক নিয়ে আসতে পারে। ভারতের সতর্ক থাকা উচিত। অন্যদিকে সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না, এই বিচার আন্তর্জাতিক মানের হয়েছে। জামায়াত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে। জামায়াতে ইসলামী দলটি বলেছে এই বিচারে আন্তর্জাতিক মান রক্ষা হয়েছে, যেখানে আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাদের বিচার আন্তর্জাতিক মানের ছিল না। আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর বিকেলে ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের মিথ্যা ও সাজানো মামলা এবং দলীয় লোকদের মাধ্যমে সাজানো সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়। মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী। দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, এর মাধ্যমে নয়াদিল্লি সরকার ন্যায় বিচার পরিপন্থী অবস্থান নিয়েছে। রায় নিয়ে গোলাম পরোয়ার বলেন, বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের ৮০০ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশবাসী ন্যায় বিচার পেয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনার সরকার ১৪ শতাধিক মানুষকে হত্যা করেছে এবং প্রায় ৪০,০০০ মানুষকে গুরুতরভাবে আহত করেছে। এদের অনেকেই চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে এবং বহু ছাত্র জনতা চোখ ও হাত পা হারিয়েছে। দীর্ঘদিন ধরে তারা ন্যায় বিচারের অপেক্ষায় ছিল। আজ তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। গোলাম পরোয়ার আশা প্রকাশ করেন, শাপলা হত্যাকাণ্ড, গুম এবং ক্রসফায়ারের মাধ্যমে হত্যাসহ অন্য সব অপরাধের বিচারও দ্রুত হবে। ৭১ মানবতাবিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার সরকার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল, জুলাই হত্যাকাণ্ডের বিচারে সেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত করে অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালেই আজ জুলাই অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধ নিয়ে প্রথম মামলাটি ট্রয় হয়। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৫ বছর কারাদণ্ড দেওয়া হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত প্রশ্ন তুলে এলেও আজকের রায় নিয়ে গোলাম পরোয়ার বলেন, ট্রাইব্যুনালের আজকের রায় বাংলাদেশের বিচার ও রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এদেশে কোনো সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তির ঘটনা এটাই প্রথম। সরকার বা রাষ্ট্রের কোনো ক্ষমতাবান ব্যক্তি যে আইনের ঊর্ধ্বে নয়, তা এই রায়ের মাধ্যমে প্রমাণিত হল। আওয়ামী লীগ আমলে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার নিয়ে গোলাম পরোয়ার বলেন,
জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের মিথ্যাও সাজানো মামলা এবং দলীয় লোকদের মাধ্যমে সাজানো সাক্ষীর ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়। সেই বিচার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের ছিল না। দেশ বিদেশ সব জায়গায় সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। আদালত থেকে সাক্ষী গুম করে এবং স্কাইপ কেলেঙ্কারি ও বিদেশ থেকে রায় লিখে নিয়ে যেসব জামায়াতের নেতাকে হত্যা করা হয়েছে তাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না, এটাই সবচেয়ে বেদনাদায়ক। আজকের রায়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানো নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা শাটডাউন ঘোষণা করে সারা দেশে ককটেল বোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের তীব্র প্রতিরোধের মুখে তারা কোথাও দাঁড়াতে পারেননি। ফ্যাসিবামী আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, হামিদুর রহমান আজাদ ও আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ব্রিফিং সঞ্চালনা করেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।